সামনে আছে আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি যে তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ। তোমরা অবশ্যই আমাকে ভালো করেই চেনো, আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আজ আমি তোমাদের সামনে আমার একটু ছোট্ট প্রয়াস নিয়ে এসেছি। ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতি ও প্রত্যয়, এটা নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে। ঠিক আছে, তাহলে এবার শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়। আমাদের পরীক্ষার সময়ের যে কাজ, সেই কাজটা মূলত হচ্ছে দুটি: প্রকৃতি নির্ণয় করা, দুই প্রত্যয় নির্ণয় করা। এখন কথা হচ্ছে, তাহলে প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে? যদিও আমরা বলি আমাদের এত কিছু না জানলেও হবে, আমরা মুখস্থ করলেও পারবো, কিন্তু তারপরেও আমরা যদি বুঝে পড়ি তাহলে আমাদের সময়টাও কম লাগবে, বুঝতেও সুবিধা হবে। তাহলে আমরা সেই কাজটাই শুরু করি। প্রকৃতি কাকে বলে আমরা প্রথমেই বলবো যে বোঝার জন্য, শব্দের যে অংশের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেই অংশটিকে বলা হয় প্রকৃতি। তাহলে আমি আবার বলছি, শব্দের যে অংশের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাহলে সেই অংশটিকে বলবো আমরা প্রকৃতি। আচ্ছা, এবার প্রত্যয়টি কি? আমরা বলবো যে প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত করে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়। আমি আবারও বলছি, প্রত্যয় বলতে আমরা বুঝবো প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, ওই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যয়ের স্বাধীন কোনো অর্থ নেই। প্রত্যয় শুধু প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলে আসলে তার কার্যকারিতা নির্ণয় করা যায়, অন্যথায় আসলে আমরা প্রত্যয়ের তেমন কোনো ব্যবহার আমরা দেখব না। আচ্ছা, ঠিক আছে, এবার আমি আসি হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন কেমন আসতে পারে সেই আঙ্গিকে প্রকৃতি ও প্রত্যয় কিভাবে নির্ণয় করতে হবে। আমি এখানে একটা শব্দ লিখলাম। আমরা পরীক্ষার প্রশ্নে যদি এরকম পাই পরন্ত একটি শব্দ, তাহলে আমরা প্রথমে একটি চিহ্ন দিব, তারপরে এটাকে আমরা বলবো রুট চিহ্ন বা ধাতু নির্ণয় চিহ্ন, ধাতু সূচক চিহ্ন। তারপরে আমরা পর লিখবো, যোগ চিহ্ন দিব, তারপরে অন্ত প্রত্যয় যুক্ত করব। এরপরে আমরা এই সমান চিহ্নের পরে যে অংশটি লিখেছি এটি খুবই গুরুত্বপূর্ণ, লিখবো সে ধাতু প্রকৃতি ও কীট প্রত্যয়। যদি আমরা এই অংশটিকে সঠিকভাবে লিখতে ব্যর্থ হই তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরের নম্বর কোনোভাবেই পাবো না। অতএব এই অংশটা খুবই বিশুদ্ধভাবে লেখা বা সঠিকভাবে লেখা খুবই জরুরি। এখন আমি যেটা আগেই বলেছিলাম প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, আমি এখন এখানে দেখাচ্ছি আমার ধাতু প্রকৃতি, তার মানে এখানে প্রকৃতি আছে, প্রকৃতির কাজ হয়েছে। এরপর হচ্ছে প্রত্যয়, আমরা দেখাচ্ছি এখানে আমার প্রত্যয় আছে, কীট প্রত্যয়। এখন আমি যে কাজটিতে যাব সেটি হচ্ছে আমি দেখাবো যে প্রকৃতি আমাদের কয় প্রকারের। আমরা সাধারণত বা প্রধানত প্রকৃতি প্রত্যয় আলোচনায় আমরা বলবো প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ধাতু প্রকৃতি। আমি এটি দেখালাম নাম প্রকৃতি, দুই ধাতু প্রকৃতি। তার একটিকে আমরা ধাতু প্রকৃতিকে এখানে ব্যবহার করেছি, আরেকটি ব্যবহার দেখিয়ে আমি নাম প্রকৃতির প্রসঙ্গ আনছি। একটা শব্দ লিখলাম জমিদার, তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে জমি যোগ দার, এরপরে লিখবো হচ্ছে নাম প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয়। তার মানে এখন আমার দুটি অংশের প্রকৃতি দুই প্রকার, তার কাজ হয়ে গেছে। একটি হচ্ছে নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ধাতু প্রকৃতি। আমি দেখিয়েছি, একটা হচ্ছে ধাতু প্রকৃতির উদাহরণ, আরেকটি হচ্ছে নাম প্রকৃতির উদাহরণ। এরপরে আসি আমরা হচ্ছে আমার প্রকৃতি দুই প্রকার হলো, যেটাকে আমরা বলছি নাম প্রকৃতি, তার আবার একাধিক নাম আছে। যেমন একাধিক নামের মধ্যে আমি বলছি আরো দুইটা নাম আমরা এভাবে ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে নাম শব্দ, একটা হচ্ছে প্রাতিপদিক। তবে আমরা সর্বজন পরিচিত, সর্বজন বহুল প্রচলিত শব্দটি ব্যবহার করবো হচ্ছে নাম প্রকৃতি। যদিও এর একাধিক শব্দ আছে, তবু আমরা নাম প্রকৃতিটি ব্যবহার করব। এরপরে আমরা ধাতু প্রকৃতি
দেখবো একইভাবে তার বিকল্প নাম আছে, যেমন এর আরেকটি বিকল্প নাম হচ্ছে ক্রিয়ামূল। তবে আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব ধাতু প্রকৃতি। তাহলে আমার এখানকার যে উদাহরণ দিয়েছিলাম আমি দুটি জায়গায় বিভক্ত করে দেখিয়েছি, ধাতু প্রকৃতি, তার মানে ধাতু প্রকৃতি ও নাম প্রকৃতি মিলে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ধাতু প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। এবার আসি হচ্ছে তদ্ধিত প্রত্যয় এবং কীট প্রত্যয়, অর্থাৎ প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় দুই প্রকার, এক কীট প্রত্যয়, দুই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা এবার কীট প্রত্যয় নিয়ে বলবো। আমি নিচে লিখেছি বাংলা যোগ সংস্কৃত। আসলে এখানে আমি ভাষাগতভাবে কীট প্রত্যয়কে দুই ভাগে ভাগ করে দেখানোর চেষ্টা করেছি যে কীট প্রত্যয়ের যে শব্দগুলো বা শব্দাংশ বা ধ্বনি সমষ্টিগুলো এগুলো দুই ভাষার হয়, একটা হচ্ছে বাংলা হয় আর একটা হচ্ছে সংস্কৃত ভাষার হয়। এর বাইরে আর এখানে আসলে বিদেশি ভাষার কীট প্রত্যয় হয় না। এরপরের অংশটা আমি বলছি 2 নম্বর হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তার মানে প্রত্যয় দুই প্রকার, এক হচ্ছে কীট প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়কে আমি দেখাবো হচ্ছে ভাষাগতভাবে তিন ভাষারই হতে পারে, একটি হচ্ছে বাংলা ভাষার হতে পারে, একটা সংস্কৃত ভাষার হতে পারে, একটি বিদেশি ভাষার হতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে আমি এখানে যে দুটি উদাহরণ দিয়েছিলাম, দুটি উদাহরণের বেলাও দেখা যাচ্ছে যে আমি এখানে দুটি প্রত্যয়ের নামই ব্যবহার করেছি, একটি হচ্ছে কীট প্রত্যয়ের নাম ব্যবহার করেছি আর একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের নাম ব্যবহার করেছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এরপরের আলোচনায় আমি দেখব হচ্ছে নাম প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয় এটি আসলে কিভাবে কাজ করে। আমার এখানে বক্তব্য হচ্ছে যখনই আমরা নাম প্রকৃতি ব্যবহার করব তখন অবশ্যই আমি তার সঙ্গে তদ্ধিত প্রত্যয় ব্যবহার করব। অবশ্যই বলছি কথাটি, কোনোভাবেই নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় ব্যতীত অন্য কোনো প্রত্যয় ব্যবহার করা যাবে না। আমি এখানে উদাহরণে দেখিয়েছি নাম প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয়, তার মানে নাম প্রকৃতি এবং তদ্ধিত প্রত্যয় আসলে হাত ধরাধরি করে চলে, যেরকম কান টানলে মাথা আসে, ঠিক বিষয়টা এরকমই। নাম প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয় একসাথে চলবে এবং ধাতু প্রকৃতি ও কীট প্রত্যয় ওরাও আসলে একসাথে চলবে। একটি ছাড়া আরেকটি যদি উল্টে যায় তাহলে কোনোভাবেই তার উত্তর সঠিক হবে না। যাই হোক, এরপরে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আসি। প্রকৃতি ও প্রত্যয় খুবই প্রাসঙ্গিক বিষয়, এটা আমাদের খুবই জরুরি জানা। যেমন শব্দ গঠন, আমি প্রথমেই বলবো প্রকৃতি প্রত্যয় পড়লে অন্তত তিনটি বিষয় পরিষ্কার হওয়া যাবে। তিনটি বিষয়, একটি হচ্ছে বাংলা শব্দ গঠন সম্পর্কে জানা যাবে, তারপরে আরেকটি কাজ হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়ের কাজও হবে, আরেকটি কাজ হচ্ছে শব্দের বানান সম্পর্কে জানা যাবে। এই তিনটি কাজ গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে বলছে যে শব্দ গঠন, আমরা জানি আমাদের একটি অংশের নাম আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আমরা জানি আমাদের বিশেষ্য শব্দ এবং বিশেষণ শব্দ নামে অংশ আছে। তো আমরা প্রকৃতি প্রত্যয় যদি ভালোভাবে পড়ি তাহলে আমরা দেখবো যে আমাদের শব্দের গঠন, তার মানে প্রত্যয় যুক্ত হওয়ার পরে যে শব্দ গঠিত হবে ওই শব্দ আমরা ধরেই নিচ্ছি হয় বিশেষ্য হবে আর নয় বিশেষণ হবে। যাই হোক, আবারও বলছি যে ধরেই নিচ্ছে হয় বিশেষণ হবে আর নয় বিশেষ্য হবে। তো শব্দ গঠন যদি আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ি তার আগে যদি আমরা এটা প্রকৃতি প্রত্যয় ভালোভাবে পড়ি তাহলে আমরা এই বিশেষ্য এবং বিশেষণ শব্দ এই দুটি বিষয় আগে থেকেই জেনে নিতে পারবো। তো শব্দ গঠনের বিষয়টা গেল। এরপরে আসি হচ্ছে এই ধাতু সূচক চিহ্ন, এটাকে ইংরেজিতে বলা হয় রূপ, বাংলায় বলা হচ্ছে ধাতু সূচক চিহ্ন। মনে রাখতে হবে একমাত্র প্রকৃতি ও প্রত্যয়ের বেলায়, অর্থাৎ প্রকৃতি চিহ্ন স্বরূপ প্রকৃতিকে বোঝানোর জন্য, তাও আবার ধাতু প্রকৃতিকে শুধু বোঝানোর জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। বাংলা ভাষা বাংলা ব্যাকরণের আর কোথাও এই চিহ্ন, বাংলা ব্যাকরণের আর কোথাও এই চিহ্নটি ব্যবহার করা হয় না। এটি শুধুই ব্যবহার করা হয় ধাতু সূচক চিহ্ন হিসেবে ধাতু প্রকৃতিকে বোঝানোর জন্য। আমি আবারও বলছি, শুধুই ধাতু প্রকৃতি বোঝানোর জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়, অন্য কোথাও ব্যবহার করা হয় না। অতএব সতর্ক থাকতে হবে আমাদের এই চিহ্ন ব্যবহারের বেলায়। এবার আমি এখানে উদাহরণ হিসেবে দেখাবো, আমি পরন্ত লিখেছিলাম, আমি শুধু পরের আগে এই চিহ্নটি অর্থাৎ ধাতু সূচক চিহ্নটি ব্যবহার করেছি। আমি জমিদার শব্দ লিখেছি, অবশ্যই জমি যোগ দার, জমির আগে ব্যবহার করি নাই। এটা মনে রাখতে হবে, এই শব্দটা আমাদের ধাতু প্রকৃতি, এই জন্যই আমরা এই ধাতু প্রকৃতির আগে এই চিহ্ন ব্যবহার করেছি। আর এই শব্দটা আমাদের নাম প্রকৃতি বা নাম শব্দ বা প্রাতিপাদিক, এই জন্য আমরা এর আগে কোনোভাবেই রূপ চিহ্ন ব্যবহার করি নাই। ওকে, এরপরে আসি হর্ষ চিহ্ন।
আমাদের এই প্রকৃতি প্রত্যয় শিখতে গেলে হর্ষ চিহ্নের খুব অল্প ব্যবহার হলেও সতর্ক থাকতে হবে হর্ষ চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে। আমরা জানি এটার আলাদা নাম আছে হর্ষ চিহ্ন, হলন্ত চিহ্ন এবং হসন্ত চিহ্ন। যাই হোক, যদি হর্ষ চিহ্নও বলি, তো এই হর্ষ চিহ্নটা আমরা মনে রাখবো ধাতু সূচক চিহ্ন দেওয়ার পরে যে ধাতু প্রকৃতি ব্যবহার করব তার শেষ ধ্বনি যদি অব্যতীত অন্য কোনো স্বরধ্বনিকে ধারণ না করে, না ধারণ করে, তাহলে আমরা ওই শেষ ধ্বনির নিচে একটি হর্ষ চিহ্ন ব্যবহার করতে পারবো। যেমন পর শব্দটির শেষ ধ্বনি হচ্ছে ডয়বিন্দু র। আমরা দেখেছি ডয়বিন্দু র এর সঙ্গে অব্যতীত, আমি বোঝাচ্ছি অব্যতীত রস্যই নেই, দীর্ঘই নেই, রস্যু নেই, দীর্ঘ নেই, এইগুলো নেই। তার মানে না থাকার অর্থই হচ্ছে শুধুই অযুক্ত ধ্বনি আছে এবং এই অযুক্ত ধ্বনিটির সঙ্গে আমরা এই হর্ষ চিহ্ন ব্যবহার করতে পারবো। ঠিক, আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি শব্দটা এরকম হতো, আমি মনে করলাম আমার শব্দটা হচ্ছে নেতা, তাহলে আমি তখনই লিখতাম নিযোক্তা। এখন আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমি যেহেতু দন্তন্যর সঙ্গে দীর্ঘি ব্যবহার করেছি, আমি অবশ্যই এর নিচে হর্ষ চিহ্ন দেইনি এবং দিবও না, কারণ সে হর্ষ চিহ্ন পাবে না। ঠিক আছে, তাহলে ধাতু প্রকৃতির শেষ ধ্বনি যদি অধ্বনি ব্যতীত অন্য কোনো স্বরধ্বনি ধারণ না করে, তাহলে আমরা তার নিচে হর্ষ চিহ্ন ব্যবহার করতে পারবো। এর পরের অংশটায় আসি। এর পরের অংশ আমি দিয়েছি উপসর্গ সহ শব্দ। ধাতু প্রকৃতি বা নাম প্রকৃতি আমরা যাই বলি, এখন কথা হচ্ছে শব্দ গঠন আকারে আগে থেকেই যদি উপসর্গ সহ থাকে, অর্থাৎ একটি শব্দের আগে যদি উপসর্গ দ্বারা গঠিত শব্দ হয়, তাহলে আমাদের তখন মনে রাখতে হবে উপসর্গ সহ শব্দের উপসর্গটা আলাদা করে দেখাতে হবে, উপসর্গকে আলাদা করে দেখাতে হবে। আমি সেই কাজটা একটি উদাহরণের সঙ্গে দেখাচ্ছি। উপসর্গ যুক্ত আছে কিনা এটা কিভাবে বুঝবো? আমি আগেই বলবো যে আমরা ধরেই নিচ্ছি যে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই উপসর্গ সম্পর্কে জানো। উপসর্গ সম্পর্কে যদি জানো, তাহলে অবশ্যই আমাকে নতুন করে আর উপসর্গ বোঝাতে হবে না। আমি শুধু শব্দ লিখলাম, পরিত্যাগ একটি শব্দ, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে পরি, তার মানে উপসর্গটা আমি আলাদা করে নেব। আমি হয় এখানে হাইফেন দিব, অন্যথায় যোগ চিহ্ন দেব, দুটার একটা দিলেই হবে, সবচেয়ে ভালো হয় হাইফেন দিলে। এরপরে আমি একটা রুট চিহ্ন দিব, তারপরে আমি এখানে লিখব হচ্ছে তেয়ার যোগ অ। এখন কথা হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে যে পরিটা লিখেছি, এই পরিটা কিন্তু আমাদের উপসর্গ, আমি এটা আলাদা করে নিয়েছি। একইভাবে আরো শব্দ যদি আসে, তাহলে আমি অবশ্যই শব্দ লিখবো, সমান চিহ্ন দিব, উপসর্গটা এইভাবে আলাদা করে দেখাবো। যদি সেটি আমার রূপ নিয়ে ধাতু প্রকৃতি ঠিক করতে হয়, তাহলে আমি ধাতু সূচক চিহ্ন দিব, ধাতু প্রকৃতি দিব, যোগ চিহ্ন দেব এবং আমার প্রত্যয় নেব। এরপরে আসি, তবে মনে রাখতে হবে উপসর্গ সহ শব্দের সংখ্যা আমাদের এই প্রকৃতি ও প্রত্যয় আলোচনায় খুবই কম। এটা বইতে পড়লেই দেখা যাবে যে এইভাবে আলাদা করে দেওয়া আছে তাদেরকে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে বিশেষ নিয়ম। আমাদের এই প্রকৃতি ও প্রত্যয় করতে গেলে আমরা 2-3 ধরনের নিয়মের কথা ভাবো, যেগুলো প্রায় একই। আমি 3 ধরনের নিয়মটা একবারেই দেখিয়ে দিচ্ছি, প্রায় একই। আমি ঠিক জানি না আমার শ্রদ্ধ ব্যাকরণবিদরা কেন এই 3টি নিয়মকে প্রায় কাছাকাছি রেখে কেন একটিকে বিশেষ নিয়ম, একটিকে কেন নিপাত নিষিদ্ধ, একটিকে কেন ব্যতিক্রম নিয়ম। কারণ দেখা যায় 3 ধরনের শব্দ বিশ্লেষণ করলে দেখা যাবে কিছুটা হলেও নিয়মের ব্যত্যয় ঘটেছে। তো যাই হোক, স্বাভাবিক এবং স্বভাবসিদ্ধ নিয়মের বাইরে গিয়ে যখন হয়েছে, তখনই বলা হচ্ছে হয় এটি বিশেষ নিয়ম, হয় এটি নিপাত নিষিদ্ধ, হয় এটি ব্যতিক্রম নিয়ম। তার মানে আমরা ধরেই নিচ্ছি যে 3টি স্বভাবসিদ্ধ নিয়মের মধ্যে হয় নাই, এর বাইরে গিয়ে হয়েছে। 3টির হয়তো বা একটি নাম দিলেই যথেষ্ট হতো, কিন্তু তারপর 3টি নাম দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব বিশেষ নিয়ম সম্পর্কে কিছু বলার। বিশেষ নিয়ম সম্পর্কে শুধু এতটুকু বলা যায়, যেহেতু আমরা বলছি স্বভাব বিরুদ্ধ নিয়মের বাইরে গিয়ে শব্দ গঠিত হয়েছে, তার মানে ওই উদাহরণের মধ্যে কিছুটা নিয়ম আছে নিয়মের মধ্যেই, আর কিছু নিয়ম হচ্ছে তার বাইরে গিয়ে ঘটেছে। যেমন এখানে একটা শব্দ দিয়েছি ঝুল যোগ অন, বইতে দেওয়া হয়েছে ঝুল যোগ অন, অর্থাৎ অন প্রত্যয় যুক্ত শব্দগুলো কখনো কখনো দেখা যায় যে অনটা ওন হয়ে যাচ্ছে। এই অনটা ওন হয়ে যাওয়াকে হয়তোবা ব্যাকরণবিদেরা এই ওন হয়ে যাওয়াকে বোঝানোর চেষ্টা করতেছেন যে এটি বিশেষ নিয়মে হয়েছে। যেমন আমি আগে উদাহরণ দিয়েছি ঝুল যোগ অন ঝোলন, দুল যোগ অন দোলন। আমরা এবার দেখবো যে অনটা সরাসরি ওন হয়ে গেল। খা যোগ অন খাওয়ন,
সাজগণ, সাউন, দেজগণ, দেওন। বিশেষ নিয়মে আরেকটি অংশ, আমরা আগের অংশটা দেখলাম হচ্ছে এটি কীট প্রত্যয়, ধাতু প্রকৃতি ও কীট প্রত্যয় দ্বারা গঠিত। মনে রাখতে হবে এগুলো ধাতু প্রকৃতি ও কীট প্রত্যয়, কেননা ধাতু সূচক চিহ্ন সরাসরি দেখা যাচ্ছে। এরপরে আমরা এইগুলোতে আমরা দেখতেছি কোথাও ধাতু সূচক চিহ্ন নাই, তার মানে তিনটি শব্দই নাম প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত, কিন্তু এরাও বিশেষ নিয়মে গঠিত। বিশেষ নিয়মে আমরা এখানে প্রথমেই বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে পর, পর শব্দের আগে যেহেতু চিহ্ন নাই, তার মানে এটি হচ্ছে নাম প্রকৃতি, স্বটাও নাম প্রকৃতি, রাজাটাও নাম প্রকৃতি। এরপরে আমরা দেখছি নিয় অথবা ইয়, নিয় অথবা ইয়। এখন এখানে দেখা যাচ্ছে নিয় বা ইয় যুক্ত হয়ে পরকীয়। এখন এটা কেন বিশেষ নিয়মের মধ্যে পড়লো? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয়েছে এটি হওয়ার পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে হঠাৎ করে এখানে ক কোথা থেকে চলে আসলো। স্বাভাবিক বুদ্ধিতে যদি চিন্তা করে দেখো তাহলে আসলে এখানে কোথাও ক নেই, ক হওয়ার কথাও না, কারণ পরযোগ নিয় হওয়ার কথা হচ্ছে পরনীয় অথবা পরীয়, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পরকীয়, তার মানে ক চলে এসেছে। এই ককেই হয়তো আমার ব্যাকরণবিদরা হয়তো এটাকে বিশেষ নিয়মের মধ্যে দিয়ে দিলেন। ঠিক আছে, এরপর আমরা স্বকীয়তেও দেখছি একই অবস্থা, রাজকীয়তেও। আসলে রাজকীয় হবে না, আমি দুঃখিত, এটা রাজকীয় হবে না, দুঃখিত যে এটা হবে আসলে রাজকীয় হবে। আমার এখানে আকারটা ভুল আছে, আমি খুবই দুঃখিত, এই আকারটা ভুল আছে। এখানে হবে হচ্ছে রাজকীয়, অর্থাৎ রাজকীয় যুক্ত করলে রাজীয় বা রাজনীয় এরকম হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজকীয়। আমার প্রসঙ্গে একটাই, এখানে কটা কোথা থেকে আসলো, হয়তোবা এটা বোঝাতে গিয়ে বিশেষ নিয়মের মধ্যে ফেলে দিয়েছেন শব্দটিকে। এর মধ্যে আর তেমন কোনো বৈচিত্র্য নেই, যেহেতু এটা বিশেষ নিয়ম। এরপরে আমি অংশটায় আসবো হচ্ছে নিপাত নিষিদ্ধ। নিপাত নিষিদ্ধ আগেই বলেছি এগুলো বিশেষ নিয়মের কাছাকাছি, কারণ কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটেছে। নিপাত নিষিদ্ধ আমরা জানি যে যা আসলে নিয়ম দ্বারা সিদ্ধ নয় সেটাই নিপাত নিষিদ্ধ। এখন এখানে কোথায় নিপাত নিষিদ্ধ হয়েছে আমি প্রথমে একটু বোঝার চেষ্টা করছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। গীতিটা হয়ে গেল গই, আসলে গীতিটা থেকে কেন গই হয়ে গেল? এটা তো গা হতে পারতো, মানে গান গাও এই অর্থে, তো তা না হয়ে গই হয়ে গিয়েছে। আবার আমরা নিচেরটা যদি দেখি সিদ্ধি, তাহলে দেখবো যে এখানে সিদ্ধি শীত যোগ, এখানে আবার কয় তয় রশ্মি যুক্ত হলো, এখানেও কয় তয় রশ্মি, তার মানে প্রত্যয় কয় তয় রশ্মি। এখন কয় তয় রশ্মি মিলে এভাবে কিভাবে সম্ভব হয়? শীত যোগ কয় তয় রশ্মি সিদ্ধি, কোথায় গেল কয় তয় রশ্মি, হয়ে গেল দয় দয়। আসলে এই জায়গার এই ধরনের পরিবর্তনের কারণেই একে বলা হচ্ছে নিপাত নিষিদ্ধ। আসলে সঠিক নিয়মটা হয়তোবা আমার ধারণা থেকে বলছি, আমার ব্যাকরণবিদরা, শ্রদ্ধেয় ব্যাকরণবিদরা হয়তো ওইভাবে সহজ অর্থে বোঝাতে পারেন নাই, যার কারণে এটাকে নিপাত নিষিদ্ধ দিয়ে একটি স্বাভাবিক বা অস্বাভাবিক যেটাই বলি, বা বিবৃত বলি, বিকৃত বলি, যাই বলি, আসলে একটু নিয়মের বাইরে গিয়ে কাজ করা হয়েছে, এই জন্য একে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ। একইভাবে বুদ্ধি, বুদ্ধযোগ কয় তয় রশ্মি হয়ে গেল বুদ্ধি, সৎযোগ কয় তয় রশ্মি হয়ে গেল শক্তি। একইভাবে সূর্য ব্যাপারটা আসি, আমি আগেই বলে রাখি যে এই অংশটা আমাদের পরীক্ষার খাতায় কোনোভাবেই ব্যবহার করা যাবে না, আমি বোঝানোর জন্য এইটুকু লিখেছি। আসলে হওয়ার কথা ছিল এটাই, সূর্য ইষ্ণ, অর্থাৎ ইষ্ণ থেকে অ এসেছে, আমরা ধরে নিলাম সূর্য গ, হওয়ার কথা হচ্ছে আমার সৌর। কিন্তু যেহেতু বলা হচ্ছে নিপাত নিষিদ্ধ, তার মানে বোঝা যাচ্ছে এখানে সূর্য যোগ ইষ্ণ বা সূর্য যোগ অযুক্ত হওয়ার ফলে হয়ে গেল সৌর। তার মানে এইটুকের কাজ আর এইটুকের কাজ, এইটুকের কাজ এইটুকের কাজ এক হয়নি, তার মানে দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়ে গেছে। যেহেতু শূন্য হয়ে গেল সূর্য, এই জন্য এটা নিপাত নিষিদ্ধ। ঠিক আছে, এর পরের অংশ ব্যতিক্রমী নিয়ম অথবা ব্যতিক্রম নিয়ম। প্রকৃতি প্রত্যয় পড়াতে গেলে আগেই বলেছি বিশেষ নিয়ম, নিপাতনে সিদ্ধ, ব্যতিক্রম নিয়ম তিনটাই পাওয়া যাবে। আমরা নিপাতনে সিদ্ধের বেলায় দেখেছিলাম নিয়মের কিছুটা বাইরে, এখানেও আবার আমরা দেখব সেই একই রকম অবস্থা। যেমন সভা, আসলে সভা যোগ জ, এটা প্রকৃতি প্রত্যয়ের বেলায় হওয়ার কথা হচ্ছে সাধ্য। সভা যোগ জ, এটা হওয়ার কথা হচ্ছে সাধ্য। প্রিয় শিক্ষার্থী, আমি বোঝানোর চেষ্টা করতেছি, যখন জফলা যুক্ত হয় তখন আদিতে একটি আ আসার কথা, সে আসলে
অই থেকে গেল, যার কারণে সভ্য হয়ে গেল। এটি হওয়ার কথা যেহেতু সাব্য ছিল, সাব্য না হয়ে সভ্যই থেকে গেল। আমাদের সঠিক উত্তর আসলে এটাই হবে, সভ্য। এই যে একটু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যেহেতু সভ্য হয়েছে, যার কারণে এটি আমাদের, আবারও আসছি আমি পিছনে, এই কারণেই আমাদের এটা ব্যতিক্রম নিয়ম। এরপরের অংশটা আবার আমরা দেখছি বধ। এখানে বলা হচ্ছে হন যোগ অল বা অ, তো বধ যোগ বধ সমান হন যোগ অ। এই হন যোগ অ যুক্ত হলে আসলে কিভাবে সেটি বধ হয়ে যায় এটা বোঝানো খুবই কঠিন, কারণ স্বাভাবিক নিয়মের মধ্যে হয়নি। হয়তোবা আমার ব্যাকরণবিদেরা এই জন্যই আসলে এটার নাম দিয়েছেন ব্যতিক্রম বা ব্যতিক্রমী নিয়ম। ঠিক আছে, এরপরের একটা অংশে আসছি দ্বিবার্ষিক। এখানেও একই অবস্থা, দ্বিবর্ষ যোগ ইষ্টিক অথবা ইক। আসলে এখানে হওয়ার কথা ছিল দ্বৈবার্ষিক। আমি এখানে একটু ইঙ্গিত করে দেখাচ্ছি, এটা হওয়ার কথা ছিল দ্বৈ। যেহেতু ইক যুক্ত হলে আদিতে স্বরধ্বনি পরিবর্তন হওয়ার কথা, কিন্তু দ্বৈ না হয়ে দ্বি থেকে গেল। এই ব্যাপারটিকেও ব্যাকরণবিদরা বলেছেন ব্যতিক্রম নিয়ম। আমি ব্যতিক্রমের পরে এখন অন্য একটি প্রসঙ্গে যাই, খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি ও প্রত্যয়ের মধ্যে ঈদ নামক একটি অংশ আছে, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটি। ঈদের ব্যাপারটি হচ্ছে, আসলে আমি আগে লিখে দিয়েছি ঈদ বা ধ্বনি বিলুপ্ত হওয়া। আসলে কথা এটি সত্য যে ঈদ বা ধ্বনি বিলুপ্ত হওয়া, প্রকৃতি ও প্রত্যয়ের বেলায় ধ্বনি কিভাবে বিলুপ্ত হয়? হ্যাঁ, ধ্বনি বিলুপ্ত হয়। আমরা সংস্কৃত যে প্রত্যয়গুলো পাবো, আমি আগেই বলে রাখি, এই ঈদটা মূলত ঘটেই হচ্ছে প্রত্যয়ের বেলায়। আমি আবারও বলছি, এই ঈদটা মূলত ঘটে প্রত্যয়ের বেলায়, কোনোভাবে প্রকৃতির বেলায় ঈদ হবে না। আবার এই ঈদ যেহেতু প্রত্যয়ের বেলায় হবে, মনে রাখতে হবে এই প্রত্যয়ের শুধু স্বরধ্বনিগত বিলুপ্তিটাই হবে ঈদ। আবারও বলছি, প্রত্যয়ের বেলায় হবে, অবশ্যই প্রত্যয়ের বেলায় হবে, এবং এই প্রত্যয়ের স্বরধ্বনিগত ধ্বনিগত বিলুপ্ত হওয়াটাই হবে ঈদ। তো আমরা একটা শব্দ দেখার চেষ্টা করি। যেমন আমার সামনে একটি শব্দ আছে, এখানে মনে করলাম মানব। এই শব্দটা আসলে এসেছে এইভাবে, মনোযোগ। এটাকে আমি যদি স্বাভাবিক উচ্চারণ করি তাহলে হবে ইষ্ণ। তো এই ইষ্ণটা আসলে এর বিকল্প অর্থে বলা হয়েছে অ। এটা আমরা বুঝতেই পারতেছি, নাম প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয়, মনোযোগ ইষ্ণ বা অ। এখন আমার কথা হচ্ছে, এই চলিত অটা কোথা থেকে আসলো? মূল প্রত্যয় হচ্ছে, আমি আগেই বল করে দিচ্ছি, মূল প্রত্যয়টা মূলত আমার ইষ্ণ, কিন্তু এইটি ঈদের মধ্য দিয়ে আসলে অ এসেছে। আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে একটি অভিজ্ঞতা শেয়ার করছি। আমার কাছে মনে হয়েছে, আমরা যেমন 2-কে 2 দিয়ে ভাগ দিলে সমান 1 থাকে, ঠিক বাংলায় একটা ঘটনা এখানে ঘটে। যদি এটাকে আমরা এরকম আরেকটি দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে এখানে অ। যদি উদাহরণ আরেকটা দিতে বলি, সেখানেও আমি দেখাবো। যেমন আমরা লিখলাম কার্য, তাহলে আমাকে লিখতে হবে ক্রি যোগ, আমি কার্য না লিখে লিখি কারক, লিখলাম কারক। ক্রি যোগ আমার মূল প্রত্যয় হচ্ছে নক, আসলে নক থেকে এসেছে অ। এখন আমি যদি উপরের ওইটা চিন্তা করি তাহলে আমি অবশ্যই দেখতেছি যে নককে দন্তন ন দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এর পরিবর্তে একটা অ থাকে, সমান সমান অ কি। বিষয়টা আমার কাছে এরকম মনে হয়েছে যে আসলে ধ্বনি লোপ পেয়ে গিয়েছে, ধ্বনি লোপ পেয়ে যাওয়ার পরে নক থেকে আসলে অক থেকে গিয়েছে। তবে মনে রাখতে হবে আসলে নক অথবা অক দুটোই ব্যবহার করা যায়, তবে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ মনোযোগ অ, ক্রিযোগ অ, তাহলে একবারে স্বাভাবিকভাবে এর সঙ্গে মিলে যাবে কারক। ঠিক আছে, ধ্বনি বিলুপ্ত হওয়া আগেই বলেছে এটা প্রত্যয়ের বেলায় হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে সংস্কৃত প্রত্যয়ের বেলায় স্বরধ্বনিগত ধ্বনি লুপ্ত হওয়াটা বা বিলুপ্ত হওয়াটাকে বলা হবে ঈদ। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের বিষয়টায় আসা যায়। এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। ধ্বনি পরিবর্তন মনে রাখতে হবে একটু ব্যাপক। ঈদটা তো শুধু প্রত্যয়ের বেলায়, ধ্বনি পরিবর্তন দুটি অংশের বেলায় হতে পারে।
তার মানে হচ্ছে ধ্বনি পরিবর্তনটা হতে পারে প্রত্যয়ের বেলায়, হতে পারে প্রকৃতির বেলায়। তার মানে আমাদের যদি দুটি সামনে দাঁড় করে দেওয়া যায়, দেখা যাবে দুটিতেই পরিবর্তন হতে পারে, ধ্বনি পরিবর্তন। আমি যেমন একটি শব্দ লিখলাম, মনে করি ধোয়া, এই শব্দটি আসলে মূল ভাঙলে হবে হচ্ছে ধু যোগ আ। এখন কথা হচ্ছে, আমি যে এখানে লিখলাম যে ধয় রস্যু ধু, এখানে রস্যু আছে, আর এই জায়গায় শব্দের সমাধানে চলে আসলো ও, এটাও ধ্বনি পরিবর্তন হয়েছে। আসলে এখানকার রস্যুটাই ওতে পরিণত হয়েছে। যদিও প্রকৃতি প্রত্যয়ের বেলায় কিছু নিয়ম আছে, যে নিয়মকে গুণ ও বৃদ্ধি দ্বারা প্রকাশ করা হয়। এই গুণ আর বৃদ্ধিটা যদি ভালোভাবে বোঝা যায়, তাহলে দেখা যাবে হ্যাঁ, সত্যিকার অর্থে এখানকার রস্যু কিভাবে ও হয়ে যাচ্ছে। আরেকটা পরিবর্তন দেখাতে পারি, যেমন শৈশব। এক্ষেত্রেও আমরা দেখবো যে প্রথমে হবে শিশু, শিশু যোগ জ, শিশু যোগ অ। এখন দেখা যাবে এখানে আমাদের রস্যইটা ওই হয়ে গিয়েছে। এই অপ্রত্যয়ের কারণে, অপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানকার রস্যিটা আসলে ওইতে পরিণত হয়েছে। এই যে পরিবর্তন, এটা হচ্ছে প্রকৃতিগত পরিবর্তন। আমি আগেই বলেছি এটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন, এটা ধ্বনিগত পরিবর্তন। আর এবার আমি দুইটা উদাহরণ দেবো, যেটি হচ্ছে প্রত্যয়ের ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন আমি একটা শব্দ লিখলাম 22। আমরা আগে থেকেই জানি যে 22 যোগ আ, এটা হবে হচ্ছে 22। তো যদি 22 যোগ আ হয় তাহলে হবে 22। তাহলে 22 কোথা থেকে হলো? আসলে এই আ থেকেই ধ্বনি পরিবর্তন হয়েছে এ, যার কারণে হয়ে যাচ্ছে 22। তো যদি কখনো প্রকৃতির ধ্বনি পরিবর্তন হয়, তাহলে সেটা কোনো চিহ্ন দ্বারাই দেখানো যায় না। আবার বলছি, প্রকৃতির ধ্বনি পরিবর্তন হলে কোনো চিহ্ন দ্বারা দেখানো যায় না, কিন্তু যদি প্রত্যয়ের ধ্বনি পরিবর্তন হয় তাহলে অবশ্যই তাকে চিহ্ন দ্বারা দেখানো যায়। যেমন আমি এখানে এই গ্রেটার দেন দিয়ে দেখিয়েছি যে আসলে এটা পরিবর্তন চিহ্ন দিয়ে দেখানো সম্ভব। আরেকটু উদাহরণ দিচ্ছি, যেমন লোনা। আমরা এখানে জানি যে এটা আসলে লুন যোগ লুন, অথবা আমরা নুন নিচ্ছি। আসলে প্রথমে হবে লুনা বা নুনা, এই আটা আসলে এতে পরিণত হয়েছে, যার কারণে এটা হয়ে যাচ্ছে, উদাহরণটা আমার ভুল হয়েছে। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, কালসে, পানসে, সবচেয়ে ভালো শব্দ হয় পানসে। এটার ক্ষেত্রে আমরা নিয়ে দেখাতে পারি পানি যোগ সা, কিন্তু এবার হবে তো পানিসা। তাহলে কি হলো? এই পানিসাই আসলে সে হয়ে গিয়েছে। এই যে ধ্বনিগত পরিবর্তন, আমরা দেখছি যে আকার অর্থাৎ স্বরধ্বনিগত পরিবর্তন হয়ে সেটা আকার থেকে একার হয়ে গেছে। তার মানে প্রথমে হবে পানি যোগ সা, পানিসা, তারপরে হয়ে যাবে পানসে। ঠিক কাল যোগ সা, এটা থেকে হবে আসলে সে। ধ্বনিগত পরিবর্তন আমি আগেই বলেছি, ধ্বনিগত পরিবর্তন প্রকৃতিতে হতে পারে, প্রত্যয় হতে পারে। প্রকৃতির যে ধ্বনি পরিবর্তন হবে সেটি চিহ্ন দ্বারা দেখানো যাবে না, তবে গুণ ও বৃদ্ধি দ্বারা একটি সূত্রের মধ্যে দিয়ে প্রকাশ করা কিছুটা হলেও সম্ভব। আর প্রত্যয়ের যে ধ্বনি পরিবর্তন হবে, সেই ধ্বনি পরিবর্তনটা চিহ্ন দ্বারা দেখানো সম্ভব এবং দেখানোই যুক্তিসঙ্গত। পরীক্ষার প্রশ্নেও আসলে ওইভাবেই দেখানো উচিত। যদি কোনো কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে প্রত্যয়, তাহলে সেটি এভাবে দেখিয়ে দেওয়া সবচেয়ে ভালো। এখন কথা হচ্ছে, ধ্বনি পরিবর্তনটা আসলে কি ব্যঞ্জন ধ্বনির ধ্বনি পরিবর্তন হয় না স্বরধ্বনির পরিবর্তন হয়? মনে রাখতে হবে, ধ্বনি পরিবর্তনটা অবশ্যই স্বরধ্বনিগত, অবশ্যই স্বরধ্বনিগত। কোনোভাবেই ধ্বনি পরিবর্তনটা ব্যঞ্জন ধ্বনিগত নয়। প্রকৃতির ধ্বনি পরিবর্তন, প্রত্যয়ের ধ্বনি পরিবর্তন, আমি বিষয়টি আশা করি এর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এ পর্যন্তই তোমাদের জন্য আমার এই চেষ্টাকে রাখলাম।
যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে পরবর্তী কোনো ক্লাসে যদি আমি আসার সুযোগ পাই তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। তবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে অথবা আমার মেসেঞ্জারে অথবা আমার ফেসবুকে তোমরা যেভাবে পারো আমার সঙ্গে যদি যোগাযোগ করো, যদি কোনো অস্পষ্টতা থাকে, যদি কোনো চাওয়া পাওয়া থাকে, যদি জানার কিছু থাকে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে উইলিংলি বলছি, আমি তোমাদেরকে যে কোনো মুহূর্তে এই সেবাটা দেবো। এটা ক্লাস বেস শুধু সেবা হবে তা নয়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, বাসায় থাকো, ভালো থেকো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।